সরকার পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে তাদের রোডম্যাপ হচ্ছে ডিসেম্বর থেকে জুন। এটা সংস্কারের উপর বা ঐক্যমত্যের উপর ভিত্তি করে হবে, ডিসেম্বরও হতে পারে, পরেও হতে পারে। কিন্তু এই যে বিএনপির মতো একটা বড় দল যে যখন কথা বলে আসে, আনুষ্ঠানিকভাবে কথা বলে আসে, এবং যখন বের হয়ে বলে আমরা সন্তুষ্ট নই, একেবারেই সন্তুষ্ট নই, সেক্ষেত্রে আসলে জনগণের মধ্যে কি বার্তা যায়? ধন্যবাদ। শুরুতে একটা কথা একটু বলে রাখা ভালো, রাজনীতিবিদদের সব কথাকে ঠিক আক্ষরিক অর্থে নিয়ে ফেলা ঠিক হবে না। সারা পৃথিবীতে রাজনীতিতে রেটরিক থাকে। এই রেটরিক যে সবসময় শতভাগ ভুল তা না, কখনো কখনো একেবারে কোনো চিন্তা আপনার মাথায় নাই সেটা বলে দিতে পারেন, কখনো কখনো মাথায় যে চিন্তা আছে সেটা কিছুটা এক্সেজারেট করে বলতে পারেন, কখনো কখনো যে চিন্তা আছে সেটাকে ডাউন টোন করে বলতে পারেন। এরকম নানান কিছু পলিটিক্যাল পার্টিগুলো তাদের পলিটিক্সের স্বার্থে করে, এটাই নিয়ম। যেমন ট্রাম্প ট্যারিফ ঘোষণা করে দিয়েছে, আমার খুব ধারণা এটা যে ট্রাম্প জানতো এটা ধরে রাখতে পারবে না, গ্লোবাল সিস্টেমটা যেভাবে কাজ করে এভাবে আসলে এটা ধরে রাখা যাবে না। কিন্তু সে করলো কি, এর মাধ্যমে একটা পলিটিক্যাল গেইন, আমি এইটাই করে ফেলবো, একটা পলিটিক্যাল গেইন কিন্তু পেয়ে গেল তার যে ভোটাররা আছে তাদের কাছ থেকে। তো এইভাবেই পলিটিক্স কাজ করে সারা পৃথিবীতে, কম আর বেশি। এখন যারা মির্জা ফখরুল যেটা বলেছেন, আমি ওনার ব্রিফিংটা দেখলাম, আবার ইন্টারেস্টিং একটা পার্সপেক্টিভ আমি পেলাম জনাব আসিফ নজরুল যখন ব্রিফ করলেন। ওনার ভাষ্য মতে মিটিং শেষ হওয়ার পর তার মনে হয়েছে যে বিএনপি কনভিন্সড। তাহলে যদি সেটা তাত্ত্বিকভাবে বলছে, যদি সেটা সঠিক হয়, বিএনপি ওখানে কনভিন্সড ভাব দেখিয়ে এসে বাইরে সন্তুষ্ট না একেবারেই, বেশ কঠোর ভাষায় বলেছে। এখন আমি আসলে আমার ইন্টারপ্রিটেশন কি, আমার টেক কি, জুন যদি আমাদের শেষ সময় হয়ে থাকে, জুন পর্যন্ত আসলে নির্বাচন যাবে না, এটা সবাই বোঝেন। কারণ বাংলাদেশে এরকম একটা গরমের মধ্যে নির্বাচনের একটা উদাহরণ হচ্ছে 96 সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পর ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হয়েছিল, পরে জুনে। তো ঝড় বৃষ্টি গরমের মধ্যে নির্বাচন হয় না। নির্বাচন সর্বোচ্চ আমার মনে হয় ইভেন মার্চও যাবে কিনা সন্দেহ আছে, কারণ রমজান আছে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি এর ওরকম একটা সময়ের মধ্যে। আমি যেটা ধারণা করি এই পর্যন্ত যাওয়াও বিএনপি অ্যাকসেপ্ট করবে। কিন্তু যেটা হয় যে বললাম রেটরিক, আপনি সরকারের উপর একটা চাপ তৈরি করতে চাইছেন। যে রনি যেটা বললো, এই সরকারকে রেখে একটা গ্রুপ পাওয়ার এনজয় করার নানান রকম, কারণ একটা নির্বাচিত সরকার আসার সাথে সাথে তাদের সব কিছু শ্যাটার্ড হয়ে যাবে। এই সরকারের বহু জায়গায় বহু বদলি তদবিরের সাথে কোনো দল, কিছু ব্যক্তি এভাবে জড়িত আছে। সুতরাং তারা চায় এই সরকারকে যতটা এক্সটেন্ড করা যায়। সে কারণে আমি মনে করি বিএনপি ইলেকশনটা যদি ডিসেম্বরের চাপটা ধরে রাখতে পারে এবং ক্রমাগত দিয়ে যেতে পারে, সেটা আর 1-2 মাস তারা অ্যাগ্রি করবে না, আমার কাছে সেটা মনে হয় না আর কি। যে আমরা এই রনে আপনি যদি একটু দেখেন, সেটা হলো এই 5 আগস্টের পরে আমরা আওয়ামী লীগের অবর্তমানে দুটো রাজনৈতিক দল, একটা বিএনপি এবং জামাত, আমরা এই বিএনপি জামাতের ইতিহাস আমরা জানি, তারা একসাথে যুগপৎভাবে আন্দোলন করেছে এবং রাষ্ট্র ক্ষমতায় ছিল। কিন্তু এই সময় এসে দেখলাম যে দুই দলের একটু টানাপোড়েন, উত্তেজনা, পরস্পর বিরোধী বক্তব্য, সেগুলো আমরা দেখেছি। কিন্তু সম্প্রতি আপনি খেয়াল করেছেন, লন্ডনে বেগম খালেদা জিয়ার সাথে জামাতে আমির দেখা করেছেন, তারেক জিয়াও সেখানে ছিলেন। এবং আজকে জামাতে আমির যে বক্তব্য দিয়েছেন নির্বাচন নিয়ে, কেনা তারা বলেছে সংস্কারের পর নির্বাচন, কখনো কোনো রোড ম্যাপ বা ডেডলাইন বলে নাই। এই প্রথম জামাত বলেছে যে আগামী রমজানের আগে তারা নির্বাচন চায়। দ্যাট মিনস ফেব্রুয়ারির মাঝামাঝির আগে নির্বাচন। বিএনপি এবং জামাতের মধ্যে দেখেন খুব বেশি কিন্তু টাইম ফ্রেমের খুব বেশি পার্থক্য নেই। এই জায়গায় কোনো রাজনীতি মানে খেলাটা কি আসলে, লন্ডন থেকে কি কোনো বার্তা আসলো? দেখেন, আপনার জামাতের রাজনীতি নিয়ে আমরা অনেকবার কথা বলছি। জামাত খুবই সংগঠিত একটা ফোর্স এবং খুবই পটেনশিয়াল ফোর্স, এবং এই ফোর্সটার গুরুত্বটা আপনার ধরেন যে নানাভাবে সমাজে আছে। কিন্তু কথা হলো জাতীয় রাজনীতির ক্ষেত্রে জামাত কিন্তু আপনার ধরেন 96 সালে জামাতের একজন খুব বড় নেতা এবং আমার পছন্দের মানুষ কামরুজ্জামান সাহেব একটা বই জেল থেকে লিখেছেন। তো কামরুজ্জামান সাহেব রাজনীতিভাবে খুবই প্রজ্ঞাবান লোক, আমার পছন্দের লোক। তো 96 সালে জামাতের যে ভুল, ইভেন আপনার 8 সালের যে ইলেকশনের মধ্য দিয়ে মহিউদ্দিন ফখরুদ্দিন আন্ডারে যে ইলেকশনের মধ্য দিয়ে আপনার আওয়ামী ফ্যাসিবাদের কায়েম হইল বাংলাদেশে, সেই ইলেকশনটা কিন্তু বিএনপিকে এক ধরনের ব্ল্যাকমেল করে জামাত গেছে, এবং যার মধ্য দিয়ে অ্যাচিভমেন্ট কি, আওয়ামী ফ্যাসিবাদ, 15 বছরের একটা ব্রুটাল ফ্যাসিবাদ। তো ফলে জাতীয় রাজনীতির ক্ষেত্রে জামাতের স্টেক, মানে জামাতের রাজনীতির ক্ষেত্রে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে জামাত
5 কদম আগাইলে 10 কদম পিছায়। এবং জামাতের পলিটিক্সটাকে আমি এটা বলি যে হলো প্রো স্টেট এন্টি নেশন, মানে সে অলওয়েজ ইস্টাবলিশ পার্টি। কিন্তু কারণ দেখেন আওয়ামী লীগের সময় তারা ব্রুটাল অত্যাচারের শিকার হয়েছে, জামাত শিবির ট্যাগ দিয়ে পিঠে মারা একটা স্বাভাবিক ঘটনা বানাই ফেলছিল। তারপরে তারা এমন একটা ইমপ্রেশন দেওয়া শুরু করলো যে অ্যাজ ইফ তারাই ক্ষমতায়। মানে তারা ক্ষমতা এবং জাতিকে ঐক্যবদ্ধ করার বদলে তারা পাওয়ার স্ট্রাকচারে, এবং বিএনপি জামাতের ঐক্য নষ্ট হইলে কারা ক্ষতিগ্রস্ত হয়, তারা দীর্ঘদিন নিপীড়িত হয়েও, এটা বিএনপিরও এখানে বলার আছে, নিপীড়িত হয়েও তারা এটা শিখলো না, তারা বরং একটা প্রতিযোগিতায় লিপ্ত হইল। কে কাটছে খারাপ, কে টেম্পু স্ট্যান্ড দখল করে, কে সচিবালয় দখল করে, কে কত বদলি করে, এইটার প্রতিযোগিতায় লিপ্ত হলো এবং একজন আরেকজনের চরিত্র হননের একটা উলঙ্গ খেলা শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে। অথচ আপনারা 15টা বছর নির্যাতিত হলেন, বিএনপি জামাত দুইটাই। এবং আপনাদের অনৈক্য শক্তিশালী করে আপনাদের শত্রুকে, আপনাদের দেশি শত্রু এবং আপনাদের পার্শ্ববর্তী বিদেশি শত্রুকে। ফলে এবং একটা ডেমোক্রেটিক এবং জামাতকে একটা ক্ষমতাধর শক্তি হিসাবে পৃথিবীর কোনো দেশ মাইনে নেবে না, ইন্ডিয়া তো মানবেই না। ইন্ডিয়া কোনোদিন বিশ্বাসও করবে না। এবং মাঝখানে শুনলাম কি ইন্ডিয়ার সাথে তারা আমাদের আমির বইলা হলো ফ্যাসিবাদ শব্দটা আমরা আর বলতে চাই না, শুনলে আমাদের কষ্ট লাগে। তো যাই হোক, এবং এক এক সময় এক এক কথা তারা বলতেছে। তো বলার মধ্যে দিয়ে যেটা হচ্ছে কি, তারা পলিটিক্যালি যে ঐক্যটা ধরে রেখে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে তারা যদি মনে করে যে তারা এককভাবে ক্ষমতায় চলে এবং এটা অ্যালাউ করবে গ্লোবাল জিও পলিটিক্সের হিসাবে, নো, এটা হবে না। তাহলে তাদের একটা মধ্যপন্থার রাজনীতি লাগবে। এন্ড অফ দ্য ডে এই মধ্যপন্থার রাজনীতির সাথে মার্চ করে জামাত যতখানি আগাবে ততখানি জামাতের বিকাশ হবে পলিটিক্যাল পাওয়ারের ক্ষেত্রে, সোশ্যাল স্ট্রাকচারের কথা বলতেছি না। তো সেটা হয়তো জামাত রিয়েলাইজ করতে পারছে টাইমলি, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হইলো, দেখেন জামাতের তো নিবন্ধনের ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। তার নিবন্ধন যদি সে ইলেকশনের আগে হাতে না পায়, তাহলে তাকে তো কোনো না কোনো দলের সাথে যার নিবন্ধন আছে তার মার্কার আন্ডারে ইলেকশনটা করতে হবে। সেক্ষেত্রে সে চাইলেও তো মেইন পলিটিক্যাল একটা ফোর্স আকারে মানে ইলেকশনের মাঠে হাজির হইতে পারতেছে না। তো সেক্ষেত্রে বিএনপির সাথে তার যে প্রতিযোগিতা, এই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন এবং তার মধ্যে দিয়ে যে সন্দেহবাদ, এইটা আমি মনে করি এন্ড অফ দ্য ডে জামাতকে লুজার করছে। কিন্তু আমি এখনও আশাবাদী যে পলিটিক্সে অনেক ধরনের, জায়েদ ভাই যেটা বললো, রেটরিক্স থাকে, থাকে। তো জামাত বিএনপির মধ্যে আক্কেলমান যারা, তারা জানেন যে এই ঐক্যটা কত কস্টলি, এটার জন্য বিএনপিকে কী পরিমাণ মূল্য পরিশোধ করতে হয়েছে। বিএনপিকে বিএনপি একটা গালির নাম হয়ে গেছিল। এবং বিএনপির মতো একটা মানে যারা একটা মধ্যপন্থার রাজনীতি করে, একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, গান্ধীবাদী পার্টি বলি আমরা, তো এই গান্ধীবাদী দলটাকেও একটা জঙ্গি তকমা নিতে হয়েছে। তো এই স্যাক্রিফাইসগুলো তো মনে রাখার দরকার আমাদের। এবং যেটা হলো আমাদের এখানে গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে জামাত যদি একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করতে পারে, এখন তার প্রো ইস্টাবলিশমেন্ট ন্যাক তার আছে, সেই ইস্টাবলিশমেন্টের কাছাকাছি থাকতে চায়। কিন্তু সেই ইস্টাবলিশমেন্টের কাছাকাছি থাকা মানেই কিন্তু আপনার রাজনীতি বিকশিত হচ্ছে এটা প্রমাণ করে না। তাইলে আওয়ামী লীগের রাজনীতি টিকা থাকতো। আপনার ইস্টাবলিশমেন্ট টিকা থাকলে আপনার রাজনীতি টিকা থাকবে, নট নেসেসারি। আপনার ইস্টাবলিশমেন্ট থাকলেও আপনার রাজনীতি না থাকতে পারে। ফলে রাজনৈতিক বিকাশটা কিভাবে করা যায় তার জন্য জামাতের একটা সোভার ওপেন মডেল বের করার আমার মনে হয় যে দরকার আছে। জি, ধন্যবাদ ডক্টর জায়েদ রহমান। আপনি জামাত এবং বিএনপির এখানে কোনো হিসাব নিকেশের বিষয় হয়ে দাঁড়ালো কিনা, বিশেষ করে লন্ডনে সাথে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকের পর এসে জামাতের যে বক্তব্য যেটা দেখেন নির্বাচন নিয়ে, আপনি এখানে কোনো রাজনৈতিক হিসাব নিকেশ দেখেন কিনা? থাকতেই পারে, তবে একটা জিনিস একটু বলে রাখা ভালো, আওয়ামী লীগের পতন এবং দীর্ঘ সময়ের জন্য রাজনৈতিক ফোর্স হিসেবে আওয়ামী লীগের দুর্বল অবস্থায় থাকা জামাতের জন্য একটা বিরাট ঝুঁকি তৈরি করেছে। মানে জামাতের আসলে শক্তির জায়গাটা কি? 2001 সালে আসলে জামাত কেন বিএনপির সাথে বড় বার্গেইন করতে পেরেছে এবং এই বার্গেইনটা তারা পরে করে যেতে পেরেছে? ওরা তো 96 সালে নিজের শক্তিতে নির্বাচন করেছিল, 2টো সিট পেয়েছে। আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশে অ্যাভারেজ যে সিট আছে সেগুলো কনস্টিটিউয়েন্সিগুলোতে ভোটারের সংখ্যা হচ্ছে